বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি কাজী শামীম আহসান, আপনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য লাইভে এসেছি। বাংলাদেশের অভ্যন্তরে এবং বাংলাদেশের বাইরে এই মুহূর্তে যারা শুনছেন এবং ভবিষ্যতে যারা শুনবেন, সবাইকে সালাম। আসসালামু আলাইকুম। প্রথমেই আমি আত্মার মাগফিরাত কামনা করছি। বিগত দিনগুলোতে করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশে এবং বিশ্বে যারা নিহত হয়েছেন, আমি আত্মার মাগফিরাত কামনা করছি। মহান স্বাধীনতা যুদ্ধে এবং সকল গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশের জন্য যারা শহীদ হয়েছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি তাদের প্রতি, যারা আমার বিগত লাইভগুলোতে আমার আহ্বান, আমার অনুরোধ শুনে নিজের পেশাগত পরিচয়, দীর্ঘদিনের অবস্থান বদলে দেওয়ার মতো দুঃসাহস বা সাহসী পদক্ষেপ নিয়েছেন। বিশেষ করে যারা গ্রামে ছুটে গেছেন, কৃষিতে বায়োফ্লক্স পদ্ধতিতে মাছ চাষ, পশুপালন, শাকসবজির খামার, এগুলোতে হাত দিয়েছেন। আমি কয়েক হাজার ভিডিও পেয়েছি তাদের থেকে। আপনাদের সবাইকে ধন্যবাদ। সবার সাথে কথা বলার সুযোগ হয়নি, সম্ভব হয়নি, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি সেই সব যুবকদের যারা সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজে হাত দিয়েছেন, যারা অনলাইন মার্কেটিং এর নতুন ওয়েবসাইট ডেভেলপ করেছেন, নতুন ব্যবসায় আত্মকর্মসংস্থানে নিজেকে বিনিয়োগ করেছেন। আজকে আমি সেই সাথে আরও ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের হয়ে যিনি করোনার ভ্যাকসিন আবিষ্কারের কৃতিত্ব দাবি করছেন, ইনশাআল্লাহ যেটি হিউম্যান ট্রায়ালে টিকে যাবে বলে বিশ্বাস করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই বন্ধুসম আসিফ মাহমুদ, যিনি গ্লোব বায়োটেক নামে একটি কোম্পানির ইনচার্জ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের প্রতি মমত্ববোধ দেখানো বেনাপোল সিএনএফ 5টি এজেন্ট অ্যাসোসিয়েশনের সবাইকে, যারা বর্তমান পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের প্রতি মমত্ববোধ দেখানোর দুঃসাহস দেখিয়েছেন। আজকে আমরা সত্যি অনেকগুলো বিপদের মধ্যে আছি এবং হয়তো আমাদেরকে আরও অনেক বেশি কিছু দেখতে হতে পারে, তার অপেক্ষা করছি। যদিও আমরা মহান রাব্বুল আলামিনের কাছে সব সময় প্রার্থনা করব আল্লাহ যেন আমাদের এই বিপদ থেকে রক্ষা করেন এবং আমরা যেন খুব দ্রুত এই বিপদ উত্তরণ করতে পারি। আজকের এই মুহূর্ত পর্যন্ত বিভিন্ন দেশের রাষ্ট্রীয় হিসাব মতে সর্বমোট করোনায় আক্রান্ত হয়েছেন 11.11 মিলিয়ন লোক। খুশির খবর এই যে 6.17 মিলিয়ন লোক ভালো হয়ে গেছেন, যেটি 68.55%, এবং মাত্র 4.72% এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। বাংলাদেশের বর্তমান অবস্থান 18, যেটি মোট আক্রান্তের সংখ্যায় সরকারি হিসেব মতে, বাট বাস্তবে হয়তো এটি চাইতে অনেক বেশি হবে। যদিও বাংলাদেশ নয়, অনেক দেশই তার বাস্তব যে তথ্য সেটি হয়তো তারা নাও দিয়ে থাকতে পারে। আমরা শুধু যে করোনা পরিস্থিতির মধ্যে আছি তা না, আমাদের পারিপার্শ্বিক যে অবস্থা আছে পার্শ্ববর্তী দেশগুলোর, সেটিও আমাদের একটি বড় সমস্যা। সবচেয়ে যে বড় সমস্যা সেটি হলো বেকারত্ব, অর্থনৈতিক অনিশ্চয়তা, খাদ্যাভাব, বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল, সন্তানের শিক্ষা খরচ,
নানাবিধ খরচ আমাদের মাথার উপর পাহাড় সম বোঝা হয়ে দাঁড়িয়েছে। সত্যিকার অর্থে আমরা এমন একটা দেশের নাগরিক যে দেশে সরকারের তরফ থেকে আমরা এগুলো পাচ্ছি না এবং পাওয়ার প্রত্যাশাও করি না। সে বিষয়ে আমি আর গভীরে না যাই। আমি আপনাদের সবাইকে বলবো পবিত্র কোরআনের একটি আয়াত, যেটি সূরা বাকারার 214 নম্বর আয়াত, যেখানে বলা আছে, ভেঙে পড়ো না, নিরাশ হয়েও না, সাহায্য আসবেই, এটা আল্লাহর ওয়াদা, জেনে রেখো আল্লাহর সাহায্য অতি নিকটে। আমি বাংলাদেশের সকল বন্ধুদের, ভাই বোনদের, মুরব্বীদের, ছোটদের সবাইকে অনুরোধ করব, প্লিজ বুকে সাহস রাখুন। আমি জানি নীতি কথা বলা অনেক সহজ, পরামর্শ দেওয়া অনেক সহজ, বাট যখন আর্থিক কষ্ট, জীবনের অনিশ্চয়তা উপড়ে মুকড়ে ধরে, তখন সেটিকে সামাল দেওয়া অনেক কঠিন। তবে এই কঠিন সময়টাও আমরা সহজ করে নিতে পারি যদি আমরা প্রত্যয়ী হই, যদি আমরা নিজেকে বিশ্বাস করি যে এই অবস্থার উত্তরণ ইনশাআল্লাহ আমরা করতে পারবই পারব। দেখুন, চাকরির বাজারে সংকট তৈরি হবে এটি সুনিশ্চিত। যারা এখন মনে করছেন যে কোনো না কোনোভাবে একটি চাকরির ব্যবস্থা হয়ে যাবে, তারা ভুল করছেন। যে কোনোভাবেই হোক আত্মকর্মসংস্থানের চেষ্টা করুন। বিশ্বাস করুন, আপনি আপনার সক্ষমতা দিয়েই আপনার পরিবারকে বাঁচিয়ে তুলতে পারেন। আজকে গর্ব হয় আমি যখন দেখি অনেক শিক্ষিত ভালো চাকরি করতেন, গ্রামে ফিরে গেছেন, চাকরি হারিয়ে বায়োফ্লক্স পদ্ধতিতে মাছ চাষ শুরু করেছেন। আপনি কি জানেন এটির মুনাফা কীরকম? হালাল আয়। এটি দিয়ে সুন্দরভাবে আপনার সংসার চালানো সম্ভব, কোনো রকমের কারো কাছে নত জানু না হয়ে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, যে যার অবস্থান অনুযায়ী নিজেকে প্রস্তুত করুন আগামী সময়ের জন্য, যে সময়ে আমরা কারো কাছে আমাদের হাত পাততে হবে না। আজকে যদি আমরা আত্মকর্মসংস্থানের ভাবনা ভাবতে চেষ্টা করি, আপনি ঘুরে দাঁড়াবেন না, শুধু আপনার পরিবার লাভবান হবে না, বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। যেহেতু আমি অনেক আলোচনায় যাব, আমি এক্ষেত্রে খুব দীর্ঘ আলোচনা করব না। আমি একটা বিষয় বলবো যে অনেকেই উদ্বুদ্ধ হয়েছেন আত্মকর্মসংস্থানের ভাবনার জন্য। এর জন্য অর্থের প্রয়োজন আছে, বাট অর্থ প্রধান নয়, এবং এমন পরিমাণ অর্থের প্রয়োজন নেই যেটি আদতে আপনার পক্ষে সংগ্রহ করা সম্ভব নয়। বিশ্বাস করবেন না? একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন, নিজেকে তৈরি করুন, ঘুরে দাঁড়ানোর চেষ্টা করুন। আমি ধন্যবাদ জানাই ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট এবং ঢাকা মেডিকেলে অধ্যয়নরত আমার কিছু জুনিয়র বন্ধুদের, যারা শুরু করেছে ঘরে ঘরে পিপি, ফেস শিল্ড, গ্লাভস, 2 ধরনের মাস্ক পৌঁছে দেওয়ার। অত্যন্ত কোয়ালিটি পণ্য বিনে মুনাফায় নিজেদের শ্রম দিয়ে তারা তো টার্গেট করেছে যে কমপক্ষে 50 লক্ষ মানুষকে পৌঁছে দিবে, এবং যেটির মোট ক্রয় মূল্য শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, যেটি 1000 টাকার নিচে। আমি গর্ববোধ করি যখন দেখি যে ছেলেটি আগে বাবার পাশে দাঁড়াতো না, মায়ের পাশে দাঁড়াতো না, সে এখন চেষ্টা করছে কিভাবে পরিবারকে সাহায্য করা যায়। এভাবেই আমাদেরকে আগামীতে বাঁচতে হবে। আমরা যদি আমাদের নিজ কর্মসংস্থানের চেষ্টা করি, আমাদের বর্তমান যে বিপদ, যেটি আমাদের জীবন সংহার বিপদ বলে মনে করছি, সেটি থেকে আমাদের নিজেকে রক্ষা করতে হবে। এবং নিজেকে রক্ষার ছাড়া এখানে দ্বিতীয় কোনো পদ্ধতি নেই, এবং তার সহজ পদ্ধতি হলো, আগেও বলেছি এখনও বলছি, সবাইকে করোনা রোগী ভাবা এবং সেটি মনে করে সাবধানে চলা। এবং আপনারা জানেন যে করোনার কী কী সতর্কতা, সেগুলো আর আজকে আমি নাই বলি, যেহেতু আপনারা সবাই জেনে ফেলেছেন। আপনারা জানেন বাংলাদেশের পাটকলগুলো বন্ধ হয়ে গিয়েছে। 24,886 জন পাটকল শ্রমিক বেকার হয়েছে। এখানে একটি আশার কথা এই যে, যারা বেকার হয়েছেন সরকার বলছে তারা 13,86,000 থেকে 54 লাখ টাকা পাবে। এই 24,886 জন শ্রমিক
বন্ধু, আপনাদেরকে বলছি, আপনারা যদি অর্থগুলো পেয়ে যান তাহলেও আপনারাও এই টাকাগুলো অন্যভাবে খরচ করবেন না। আপনারা বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে পারেন নিজেকে সমৃদ্ধ করে, গ্রামভিত্তিক কৃষি, মৎস্য, পশুপালনের মধ্য দিয়ে। বিশ্বাস করুন, সারা পৃথিবীতে আমাদের এমন পরিমাণ স্কোপ রয়েছে যে আমরা শীর্ষ অবস্থান দখল করতে পারি স্বল্প জমির মধ্যেও। আপনারা চেষ্টা করুন। আমি বিশ্বাস করি আমাদের এই চেষ্টা করতেই হবে, এবং চেষ্টা করলে আমাদের সাফল্য আসবে ইনশাল্লাহ। আমরা জানি আমাদের দেশে আমাদের যে অর্থনৈতিক দুরবস্থা, আমরা যারা কষ্টে আছি, যাদের আজকে আর্থিক সচ্ছলতার চিন্তা, বেকারত্বের চিন্তা, কর্মসংস্থানের চিন্তা, রুটি রুচির চিন্তা, বেঁচে থাকার চিন্তা, তার জন্য যিনি চিন্তায় আছেন বা আমরা যারা চিন্তায় আছি তারা দায়ী নয়। আজকে পুরো দেশে হয়তো সব মিলিয়ে অর্ধেক জনগোষ্ঠী বা তারও বেশি জনগোষ্ঠী এরকম গভীর চিন্তায় নিমগ্ন আছেন। এর দায় আমাদের নয়, এর দায় এদেশের দুর্নীতিবাজদের, যারা অবৈধ উপায়ে ঘুষ নিয়ে বিভিন্নভাবে দেশে অর্থ উপার্জন করে চোরের মতো বিদেশে অর্থ পাচার করেন। পৃথিবীর বিভিন্ন দেশে তাদের এই পাচার হওয়া অর্থ আজকে যদি পাচার না হতো তাহলে বাংলাদেশ একটা সময় যখন আমরা স্বাধীন হই তখন আমরা মালয়েশিয়া সিঙ্গাপুরের চাইতে সেরা ছিলাম। আজকে রূপক বা গল্পের নহে, গোয়েবলীয় তত্ত্বে নহে, আমরা সত্যি সত্যি মালয়েশিয়া সিঙ্গাপুরের চাইতে সেরা থাকতাম। স্বাধীনতার পর থেকে আজ অবধি আমি বিশ্বাস করি না কোনো সরকারই দুর্নীতির বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে সমর্থ হয়েছেন এবং জিরো টলারেন্স দেখিয়েছেন। আমি সকল শ্রদ্ধেয় রাষ্ট্রনায়কদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে বলছি, যে পরিমাণ তাদের ব্যাপারে শক্ত পদক্ষেপ নেওয়া উচিত ছিল রাষ্ট্র সেটি নিতে পারেনি বলেই একজন লন্ডি বয় এবং একটা হাসপাতালের ক্লিনার বাংলাদেশের পার্লামেন্ট মেম্বার হয়। মাদক ব্যবসায়ীরা পার্লামেন্ট মেম্বার হয়। অথচ বাংলাদেশে ত্যাগের রাজনীতি করার দীর্ঘ ইতিহাস সব দলেরই আছে, তারা বঞ্চিত হয়। আমরা যদি অপেক্ষা করি এই দুর্নীতিবাজরা দুর্নীতি করেই যাবে, আমরা যদি তাকিয়ে থাকি বিভিন্ন সরকারের দিকে, তাহলে কখনোই এর সমাধান হবে না। দায়িত্ব আপনাকে আমাকে নিতে হবে, এদের ত্রুটি চেপে ধরার দায়িত্ব। দেখুন, সবাই দুর্নীতিবাজ নয়। আমি আমার বেশ কজন বন্ধুর কথা জানি যারা রিটায়ার্ড মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, 40 বছর ধরে সামরিক বাহিনীতে কাজ করেছেন। 40,000 টাকা খরচ করতে 4,000, 40,000 বার চিন্তা করেন। এটাই তার অর্জন, এটাই রেসপেক্ট। আমি এমন সচিবদের চিনি যারা আমার বন্ধু, বা এমন বন্ধুকে চিনি যারা আমার সহকর্মী, 14.5 বছর প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাজ করেছেন। বাবা 4 বারের এমপি ছিলেন, অথচ ছেলেকে পড়াতে ব্যাংক থেকে লোন করতে হয়। বিশ্বাস করতে আপনাদের কষ্ট হচ্ছে, আমার কিন্তু হচ্ছে না। স্বামী স্ত্রী দুজনই ভালো জব করেছেন, সরকারের সচিব, স্ত্রী পাবলিক সার্ভিস কমিশনের মেম্বার, অথচ ঢাকায় সব মিলিয়ে লোনের টাকায় একটা ফ্ল্যাট কিনেছেন। রেসপেক্ট হয় তাদের প্রতি। এমন হাজার উদাহরণ আছে। পুলিশের আইজিপি ছিলেন, এসবিতে দীর্ঘদিন দায়িত্বে ছিলেন, প্রধান ছিলেন, পুলিশের আইজিপি ছিলেন, অথচ নিজের গাড়িতে এসি নেই। আমার বন্ধুর কথা বলছি। বিশ্বাস হয় না? ড্রাইভারের বেতন দিতে পারে না, যার ফলে ড্রাইভার রাখতে পারে না। আমাদের দেশে যদি এই রকম
সৎ মানুষ থাকে, তাহলে গুটি কয়েক অসতের জন্য আমরা কেন হেরে যাব? আমরা হেরে যাচ্ছি, আমরা শুধু বসে বসে হায় হুতাশ করছি। আমরা তাকিয়ে আছি দুর্নীতি দমন কমিশন দুদকের দিকে, আমরা তাকিয়ে আছি সরকার প্রধানের দিকে। আমরা জানি না, সরকার তো অবশ্যই শক্তিশালী, আমার আপনার মতো 18 কোটি মানুষের চাইতে সরকার শক্তিশালী, এতে কোনোই সন্দেহ নাই। বাট আমরা যদি চাই, জনগণ যদি চায় এদের টুটি চেপে ধরতে, জনগণ কত শক্তিশালী এরা হয়তো জানে না। বন্ধুরা, সহজ হিসাব, এদের বিরুদ্ধে লড়াই শুরু করতে হবে। আমি শুরু করেছি। বাংলাদেশের এ পর্যন্ত যাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা হয়েছে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে ঘেটে তাদের তালিকা বের করেছি। আমি এই তালিকা FBI সহ বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থাকে পৌঁছে দেব। কথা দিচ্ছি আপনাদের, কোথায় টাকা নিয়ে পালায় আমি দেখতে চাইব। আপনারা আমার জন্য দোয়া করবেন। যদি এটা করতে গিয়ে আমার মৃত্যু হয়, তাহলে আপনারা অব্যাহত রাখবেন, কারণ এ দেশ আমাদের মা। এদেশের দুর্নীতিবাদ যারা, তাদেরকে আমরা বিলং করি না। আমি যে মেজর জেনারেলের কথা বলছি, লেফটেন্যান্ট জেনারেলের কথা বলছি, পূর্ণ সচিবের কথা বলছি, যে IGPর কথা বলছি, তারা দুর্নীতিবাজ না, তারা রিকশায় চলেন। তাদেরকে সেলুট দেওয়ার জন্য আমরা রাস্তার পাশে দাঁড়াই না, আমরা সেলুট দেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়াই। প্রাইমারি স্কুল পাশ করেনি, পয়সা দিয়ে MP কিনেছে, মন্ত্রিত্ব কিনেছে তাদের জন্য। আমাদেরকে ঠিক, আমাদেরকে বদলাতে হবে। আমরা যদি নিজেদেরকে না বদলাই, তাহলে দেশ বদলাবে না। দেশকে বদলাতে চাইলে আমাদের প্রত্যেককে বদলাতে হবে। আমরা ক্ষীণ স্বার্থের জন্য বড় স্বার্থগুলোকে জলাঞ্জলি দেই। কেন জলাঞ্জলি দেই? আমরা কি বিশ্বাস করি না যে সৎভাবে জীবনযাপন করা যায়? আল্লাহ জমিনে আমাদের জন্য 1001টা রাস্তা তৈরি করে রেখেছে। একটা দরজা বন্ধ হলে 1001টা রাস্তা দিয়ে আমাদের অন্য সংস্থান হবে। আমরা কি সেটা বিশ্বাস করি না? শুকরের মাংস খাই না, কুকুরের মাংস খাই না, ঘুষের টাকায় আমরা খাসি আর গরুর মাংস খাই, হালাল মাংস। আসলে কি হালাল? প্রশ্ন করুন। যে প্রশ্নের উত্তর আপনার কাছে আছে, উত্তর পেয়ে যাবেন। বদলাতে হলে আমাকে বদলাতে হবে, আপনাকে বদলাতে হবে, তারপর অন্যদেরকে বদলে দিতে পারবো। দেশটা আমাদের। আজকে দেশের ভালাই হলে আপনার চিকিৎসা হবে সব জায়গায়, আপনাকে নিয়ে ব্রিজ ভেঙে পড়বে না। রাত বিরাতে চলতে গিয়ে ছিনতাইকারীর কবলে পড়তে হবে না। মাদকে সয়লাভ হয়ে যাবে না দেশ। কাকে ভয় পাচ্ছি? আল্লাহকে ভয় পাই না। দুনিয়াতে এত ভয় আমাদের। বিশ্বাস করুন, জীবন নেওয়ার মালিক কেউ না। আল্লাহ যদি না চায়, কেউ কাউকে মারতে পারে না। আপনার মৃত্যু যদি ওইখানে নির্ধারিত থাকে, সেখানেই হবে। ঘুরে দাঁড়ান। অপরাজনীতির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে সবাই ঘুরে দাঁড়ান। যদি ঘুরে না দাঁড়ান, তাহলে বাদাম বিক্রেতা আমিনুল আর রিক্সা চালক আরশাদ আলী 1000 কোটি টাকা আবারও মারবে। অপেক্ষা করুন, কদিন পরে নিউজ পেপারগুলোতে দেখতে পাবেন। আজকে বাংলাদেশের মানুষ বাংলাদেশি ইমরান খান, জাওয়ায়েদ করিম, সালমান খান, সাফাত ইসলাম, ইরাজ ইসলাম, আসিফ রহমান, রেজাউল করিম, মাসুদ খান, সোমা হক, সাইদা আহমেদ, ডক্টর ফজলুল ইউসুফ, ডক্টর মাসুদুর রহমানের মতো হাজার হাজার মানুষকে চেনে না। তাদের দরকার নেই। বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধার করার জন্য কোনো সুশিক্ষিত, পৃথিবীকে বদলে দেওয়া মানুষগুলোকে দরকার নেই। দরকার হলো যে পয়সা দিয়ে এমপিত্ব কিনতে পারবে। আপনার কাছে 20-25 কোটি টাকা আছে তো কনফার্ম আপনি এমপি। 50 থাকলে প্রতিমন্ত্রী, আরেকটু বেশি হলে মন্ত্রী। এটা কতদিন? আমরা এটাকে বদলাবো। কথা দিচ্ছি, যদি জীবিত থাকি, আমি আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ, একজন বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিক হিসেবে। লড়াই হবে, কে কত বড় ক্ষমতাশালী। ইনশাআল্লাহ বাংলাদেশের জন্য প্রয়োজনে জীবন দিয়ে হলেও আমরা চেষ্টা করব, আমরা বের করব
কিভাবে এদেরকে ধরিয়ে দেওয়া যায়। ওকে, প্রথমে আমাদের যে চেষ্টা থাকবে সেটি হলো বাংলাদেশে এই সম্পদগুলোকে ফেরত আনার। যদি বাংলাদেশে ফেরত আসে, সরকার প্রণোদনা ঘোষণা করেছে 10% দিয়ে বৈধভাবে তারা ফেরত আসতে পারবে। যেহেতু সরকার ঘোষণা করেছে, আমরা ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত যারা এখনও সাজাপ্রাপ্ত বা যাদের এখনও পরোয়ানা হয়নি তাদের জন্য অপেক্ষা করব। আমরা তাদের তালিকা করব, আপনারা তালিকা করবেন, তালিকা পৌঁছে দিবেন। আপনার নাম, আপনার পরিচয় গোপন রাখা হবে, কথা দিলাম। ইনশাআল্লাহ আপনার পরিচয় কেউ জানবে না। পৃথিবীর যে প্রান্তে যেখানে আছে তাদের পরিচয় জানাবেন। তারা বেশি কান্ট্রিতে নেই, কানাডা, আমেরিকা, ইউকে, ইউই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং, অস্ট্রেলিয়া এবং কিছু ভারত, খুব বেশি না। এই দেশগুলোতে আমাদের টাকা রয়েছে। এর বাইরে আরও 30টা কান্ট্রি হবে যেখানে সামান্য সামান্য রয়েছে। এই কান্ট্রিগুলোতে আইনের শাসন আছে, বিশ্বাস করুন এদেরকে ধরিয়ে দেওয়া যাবে খুব সহজ। যদি আমরা টাকা ফেরত আনতে না পারি তাহলে ওই দেশ যেন টাকাগুলো বাজেয়াপ্ত করে ফেলে। আমরা যদি ওই দেশের টাকাগুলো বাজেয়াপ্ত করাতে পারি তাহলে ভবিষ্যতে যারা চুরি করবে তারা বিশ্বাস করবে যে বাংলাদেশের একটা বিচ্ছু বাহিনী আছে, যে বিশ্ববাহিনী পাপুলদেরকে জেলে দিতে পারে, একজন একজন করে পাপুলকে ধরতে পারে, পিষে ফেলতে পারে। দোহাই, থামবেন না। আমরা একসাথে বাংলাদেশের জন্য এটা করবই করব। আজকে যদি আমরা সত্যি সত্যি নিজেদেরকে আত্মশুদ্ধির মধ্য দিয়ে চেষ্টা করি এটি করার, আমরা ডিটারমাইন্ড থাকি, দুর্নীতি বাংলাদেশ থেকে সমূলে উৎপাত হবেই হবে ইনশাল্লাহ। সেটি রাষ্ট্র চাক আর না চাক। কারণ যখন দেখবে অর্থ পাচার করলেই ধরা খায়, বিপদে পড়ে, অর্থ বাজেয়াপ্ত হয়, ইন্টারপোল খোঁজে, তখন খায়েশটা কমে যাবে। এদের খায়েশ কমাতে হবে। সরকার যেই থাকুক না কেন, যেই আসুক না কেন, আমরা সাধারণ জনগণ সরকারে যাব না। ওটি আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য দেশ ভালো চলার। দেশ যদি ভালো চলতে হয় তাহলে প্রথমে দুর্নীতিবাজদের টুটি চেপে ধরতে হবে, ওদেরকে রাস্তায় নামিয়ে দিতে হবে, ওদেরকে জেলের ভাত খাওয়াতে হবে, ওদের ঘুম হারাম করে দিতে হবে। যদি আমরা করতে পারি, বাংলাদেশ ইনশাআল্লাহ স্বপ্নের ঘরে ফ্রান্স, অস্ট্রেলিয়া, আমেরিকা, সিঙ্গাপুর হবে না। মিথ্যার বেশাদি নিয়ে এগুলো হবে না, বাস্তবে হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন আমাদের যে প্রতিবেশী রাষ্ট্রগুলোতে একটি ভয়ঙ্কর অস্থিরতা চলছে। আপনার আজকে সকালে বাবু নরেন্দ্র মোদী উনি নিজে খুব সকালবেলা গিয়েছিলেন সেই জায়গাটিতে, যে জায়গাটিতে মূলত সেই জায়গাটিতে না, সেই জায়গাটির কাছাকাছি, সেই জায়গাটি চীনের দখলে, যেখানে 39 ভারতীয় সেনা নিহত হয়েছেন এবং প্রায় 110 জন ভারতীয় সেনা চীনের অতর্কিত হামলায় 15 জুন তারিখে আহত হয়েছিলেন। আমরা যেটা সত্যি কথা, মিডিয়াগুলো সত্য নিউজ দেয় না। কেন দেয় না সেটির গভীরে আমরা না যাই। তথ্য দেয় না, এটি হলো সত্য কথা। তারা যে কোনো কারণেই হোক বিভিন্ন দেশের সরকারের যে নিউজগুলো এগুলোকে প্রোভাইড করে। তো আজকে যে ভারতের বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতি একদিনে তৈরি হয়নি। আমি খুব স্পষ্টভাবে বলি, আমাকে ভারতপন্থী বা ভারত বিরোধী ভাবার কোনো দরকার নেই। আমি সত্য এবং স্পষ্ট কথা বলতে পছন্দ করি, সেটা যাই হোক না কেন। আমি এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির বিপরীতে কেন এই পরিস্থিতির উদ্ভব হলো সেটি নিয়ে আমি প্রথমে একটু বলে নিই। আপনারা হয়তো অনেকেই জানেন কৌটিল্য, চাণক্য, বিশ্বগুপ্ত, এই নামটি কি আপনারা আগে শুনেছেন? আমি জানি অনেকেই শুনেছেন। যার জন্ম হয়েছিল 2390 বছর আগে বা 2389 বছর আগে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের তক্ষণশিলার চনগ্রামে এক ব্রাহ্মণ পরিবারে। উনি জন্ম নিয়েছিলেন খ্রিস্টপূর্ব 370 সালে। যিনি ছিলেন একজন অর্থনীতিবিদ, দার্শনিক, রাজ উপদেষ্টা এবং যিনি একজন ছায়া রাষ্ট্রনায়ক ছিলেন।
অনেক বিখ্যাত গ্রন্থের রচয়িতা ছিলেন। প্রথম জীবনে যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন সেই বিশ্ববিদ্যালয়ের উনি উপাচার্য ছিলেন। উনি ওনার যে ধ্যান ধারণা, এটি তার সময়ে মৌর্য শাসন এবং তার পুত্র বিশুসারের শাসন থেকে দীর্ঘদিন ভারতবর্ষে প্রচলিত ছিল। তারপর এটি বিলুপ্ত হয়। বিলুপ্তর পরে আবার 1915 সালে ভারত ওনাকে ফলো করা শুরু করেন। আপনারা যদি ভারতের ডিফেন্স স্টাডি কেউ পড়ে থাকেন, ভারতের পলিটিক্যাল স্টাডি যদি পড়ে থাকেন, তাহলে আপনারা জেনে রাখুন কৌটিল্য, চাণক্য, বিশ্বগুপ্তকে ভারত অসম্ভব রকমের ফলো করে। এই ব্যক্তি উনি 2390 বছর আগে জন্ম নেওয়া এবং 83 বছর বেঁচে থেকে আজ তারই ফর্মুলার কারণে ভারত তার প্রতিবেশী রাষ্ট্রগুলোকে হাতছাড়া করছে। আমি কোনো রাগঢাক নিয়ে বলছি না, আপনারা গুগল সার্চ দিবেন, দিয়ে তার বিষয়ে যারা জানেন না বা কম জানেন বা যারা অনেকেই জানেন, আরেকটু পড়ালেখা করলেই আমি কেন এটি বললাম সেটা বুঝতে পারবেন। আজকের ভারতের সাথে আমাদের গত 12 বছরে বাংলাদেশ সরকার যে পরিমাণ সহযোগিতার হাত বাড়িয়েছে, যেটি বাংলাদেশের 85% জনগণকে আরও বেশি ভারত বিরোধী করেছে, তারপরও যখন দেখি আজ সকালেও বেনাপোল সীমান্তে আমাদের একজন অসহায় নাগরিক গুলিবিদ্ধ হয়েছে এবং গত 20 দিনে কমপক্ষে 8 জন মানুষ নিহত হয়েছে, পৃথিবীর যুদ্ধরত দেশ বাদে আর কোনো সীমান্ত নাই যে সীমান্তে এভাবে পাখির মতো মানুষকে হত্যা করা হয়। একপেশে হত্যাকাণ্ড। যাদেরকে হত্যা করা হচ্ছে তাদের একজনও সশস্ত্র অবস্থায় ছিল না। যদি সশস্ত্র অবস্থায় না থাকে, নিরপরাধ না হোক, নিরস্ত্র মানুষকে কি করে গুলি করে হত্যা করে? যাদের সাথে আমাদের এত বন্ধুত্ব, যাদের সাথে 64 জেলায় মিছিল হয় সম্প্রীতির জন্য, অথচ আমরা একটা মিছিলও দেখি নাই যে সীমান্তে হত্যা বন্ধের জন্য মিছিল হয়েছে। আজকে অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি, এই দক্ষিণ এশিয়ায় যদি অশান্তি তৈরি হয়, যুদ্ধ তৈরি হয়, কে জিতবে কে হেরে যাবে এটি বড় কথা নয়। সবচেয়ে বড় কথা, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে, ভয়ঙ্কর রকমের ক্ষতিগ্রস্ত হবে, নানাবিধভাবে ক্ষতিগ্রস্ত হবে। যুদ্ধ যে শুরু হবে সেটি কিন্তু বোঝা যাচ্ছে। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই পারেন এই মুহূর্তে যুদ্ধকে থামিয়ে দিতে। কিন্তু চায়না, আমি 20 বছর আগে বলেছিলাম অনেক জায়গায় যে 2020 সালে এসে চায়না সত্যি সত্যি হামলে পড়বে এবং পণ্য দিয়ে অর্থনৈতিক অবরোধ করবে এবং আশেপাশের রাষ্ট্রগুলোতে প্রভাব বিস্তার করবে। আজকে দেখুন, ভারত সীমান্তে যে রাষ্ট্রগুলো রয়েছে বাংলাদেশ বাদে, নেপাল, ভুটান, আফগানিস্তান, পাকিস্তান, সমুদ্রপথে শ্রীলঙ্কা, ল্যান্ড মায়ানমার, প্রত্যেকটা দেশে ভারতের সাথে সম্পর্ককে ডিঙিয়ে চায়না একটি নতুন মাইন্ড ফলক স্থাপন করেছে। এটির যেমন ভালো দিক আছে, মন্দ দিকও আছে। ভালো দিকগুলো, একটা ব্যালেন্স রিলেশন সবসময় ভালো। চরম বৈরিতার সম্পর্ক সব জায়গায় খারাপ। যদিও বাংলাদেশের 80-85% মানুষ ভারত বিদ্বেষী, তারপরও আমি এই কথা বলবো, যেহেতু ভারত আমাদের চারদিকে, আজকে যদি তারা এই পরিস্থিতিগুলো তৈরি না করতো, আপনারা 85% লোক বা আমরা ভারতের বিপক্ষে কথা বলতাম না। তারা দিনে 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 আমাদেরকে অবজ্ঞা করে আজকে এই পরিস্থিতিতে নিতে বাধ্য করেছে, যেটির সুযোগে চায়না ঢুকে গেছে। তাদের কিন্তু ঘুম ভাঙেনি।
আমি সবচেয়ে ভয় পাচ্ছি যে জায়গাটিতে, সেটি হলো আজকে যুদ্ধ লেগে গেলে বাংলাদেশের অভ্যন্তরে ভয়ঙ্কর রকমের অশান্তি তৈরি করার চেষ্টা করা হবে। আমি করজোরে অনুরোধ করব, আমরা যখন প্রতিক্রিয়া দেখাবো, আমরা বাংলাদেশের হয়ে, বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের কথা ভেবে আমরা যেন প্রতিক্রিয়া দেখাই। আমাদের সক্ষমতাকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই, বাট সক্ষমতাকে ব্যবহার করার সুযোগ থাকতে হবে। এমনও হতে পারে, আপনাদেরকে আগে থেকে বলছি, আমাদের আভ্যন্তরে অনেক রকমের এমনকি রক্তপাত ঘটতে পারে। আপনারা দয়া করে যখনই প্রতিক্রিয়া দেখাবেন, সেটা যেভাবেই হোক না কেন, সতর্ক প্রতিক্রিয়া দেখাবেন। যদি তা না হয়, তাহলে আমাদের জন্য বড় ক্ষতি হতে পারে। আমি আরও বড় ক্ষতির আশঙ্কা করছি, যেটি আল্লাহ না করুক, রাষ্ট্রের অভ্যন্তরে এমন কোনো বিশৃঙ্খলা তৈরি হতে পারে যেটি কখনোই আমাদের কাম্য হওয়া উচিত নয়। বাংলাদেশের অভ্যন্তরে থেকে শুধু ভারত নয়, ভারত, পাকিস্তান, চায়না, আমেরিকা অথবা অন্য যে কোনো রাষ্ট্রের হয়ে যারা এজেন্ট হিসাবে কাজ করছেন বা স্বার্থ দেখছেন, তাদেরকে আমি একটি কথা বলবো, দেখুন, মায়ের চেয়ে অন্য বাড়ির কেউ একজন আপন হতে পারে না। আপনারা যেটা করছেন, সে যে দেশের হয়েই করেন না কেন, আগে বাংলাদেশের স্বার্থ দেখুন। দেখুন, পলাশীর প্রান্তরে যে 25 বা 30 জন নবাব সিরাজউদ্দৌলার পতনের জন্য দায়ী ছিল, চক্রান্তের পিছনে ছিল, বাংলাদেশের এই বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত করেছিল, তাদের সবার কিন্তু অপঘাতে মৃত্যু হয়েছে। আমরা একটু যেন সতর্ক হই, যখন আমরা অন্যকে সমর্থন করব বা অন্যের ইশারায় কাজ করব, সংঘাত তৈরি করব, বিশৃঙ্খলা তৈরি করব, তখন যেন প্রথমে আমার রাষ্ট্রের কথা, আমার দেশ মাতার কথা ভেবে করি। আমার দেশ আমার কাছে আপন, ওরা নয়। সুতরাং আমাদেরকে প্রথমে আমার মায়ের কথা ভাবতে হবে। আমরা যদি আমাদের মায়ের কথা না ভেবে মাসির কথা বা দূরের কোনো কারো কথা ভাবি, সেটি মনে হয় না কোনো কল্যাণকর সিদ্ধান্ত হবে। আমি ভারত, পাকিস্তান, চায়না, আমেরিকা, ইসরায়েল, মধ্যপ্রাচ্য অথবা রাশিয়া, যে কোনো কান্ট্রির যারা এজেন্ট হিসাবে বাংলাদেশে কাজ করেন, আমার মতে প্রায় 14-15 লক্ষ এজেন্ট আছে বাংলাদেশে, যাদের অনেকে পেইড এজেন্ট। আমি আপনাদেরকে বিনীতভাবে বলছি, ভাই, 30 বছর বিভিন্ন দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে, গোয়েন্দা সংস্থার সাথে পেশাগতভাবে যুক্ত আছি। আমি জানি দেশ তার নিজের স্বার্থ দেখে। আজকে যদি আপনারা এটা না বোঝেন, আপনারা যদি দেশের স্বার্থের চাইতে অন্যের স্বার্থ বেশি বোঝেন, তাহলে দেশের ভিতরে অনেক বড় ক্ষতি হবে, যেটি করোনার ক্ষতির চাইতে অনেক গুণ ক্ষতি। আপনাদের কাছে আমি অনুরোধ করছি, প্লিজ, আপনি কোন ধর্মের, কোন বর্ণের, কোন দলের, এটি আমার কাছে বিবেচ্য নয়। আপনি যখন আপনার দলীয় পরিচয়ের বাইরে গিয়ে কোনো একটি দেশের প্রতি ঝুঁকে পড়বেন, সে যে দেশই হোক না কেন, তখন আপনি ওই দলের পরিচয় বহন করেন না, আপনি দেশের হয়ে ভিন দেশের পরিচয় বহন করেন। সেটি যৌক্তিক নয়। আমরা যারা প্রবাসী, আমরা বিদেশে থেকেও প্রায় 1.5 কোটি মানুষ প্রতিদিন দেশের জন্য কান্না করি। হৃদয়ে কান্না হয়, চোখের কান্না না। যখন বাংলাদেশে ফ্লাইট ল্যান্ড করে, তখন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি বলে আমাদের চোখ থেকে পানি আসে। আমরা দেশকে ভালোবাসি, আপনারাও ভালোবাসুন। দেশের অভ্যন্তরে থেকে আপনি যে পেশায়, যে অবস্থানই আছেন না কেন, কোনো বিদেশি গোষ্ঠীকে সাহায্য নয়। আজকে করছেন, কালকে পস্তাবেন, বিশ্বাস করুন।
আমি এ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই। আপনি আমায় ক্ষমা করবেন। স্বভাবগতভাবে আপনাদের দুজনেরই স্নেহ পাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। যদিও আমার কোনো দলীয় পরিচয় নেই, আমি একদিনের জন্য কোনো রাজনৈতিক দলের কোনো পদে ছিলাম না, কোনো মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী কখনো ছিলাম না, হওয়ারও খায়েশ নাই, কোনো দলীয় লেজুত বৃত্তি করিনি। তবে আপনাদের দুজনকেই যথেষ্ট পরিমাণ শ্রদ্ধা করি। আজকে আপনার বয়স 72 বছর 9 মাস 9 দিন। আপনি 4 বারের প্রধানমন্ত্রী, 3 বারের বিরোধী দলীয় নেত্রী। আপনি অনেক অভিজ্ঞ। আপনার অভিজ্ঞতা এভারেস্টের চাইতেও বেশি। আপনার অভিজ্ঞতা এত না হলে, আপনার বুদ্ধিদীপ্ততা এত না হলে আপনি টানা 12 বছর প্রধানমন্ত্রী থাকতেন না। আপনি যখন 1981 সালের 17ই মে বাংলাদেশে আসেন, তারপরে আপনার উপরে 19 বার সশস্ত্র হামলা হয়েছে, সেই 21শে আগস্টের হামলা সহ, যেটি ছিল সবচেয়ে ভয়ঙ্কর। আপনি মোট 9 বার গ্রেপ্তার হয়েছিলেন, আমি যদি ভুল না বলি, যার মধ্যে 1983 সালের 15ই ফেব্রুয়ারি, 84 সালের ফেব্রুয়ারি এবং নভেম্বরে, 85 সালের 2রা মার্চ, 86 সালের 15ই অক্টোবর, 87 সালের 11ই নভেম্বর, 79 সালের 27শে ফেব্রুয়ারি এবং 90 সালের 27শে নভেম্বর এবং সর্বশেষ 2007 সালের 16ই জুলাই। আপনি দেশে আসার পরে 81 17ই মে থেকে 96 সালের যেদিন আপনি প্রধানমন্ত্রী হন, সেই দিন পর্যন্ত আপনার পাশে যারা ছিল, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, সবাইকে কি আপনার মনে পড়ে মাননীয় প্রধানমন্ত্রী? আমি আপনাকে প্রথম চিনি ডক্টর তোফাজ্জল করিম ওরফে টি করিম, যাকে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবং বাংলাদেশের কোনো মিডিয়া চেনে না। আপনি যাকে বড় ভাই হিসাবে জানতেন। আপনি নয়, বাংলাদেশের 90 থেকে বা 90-এর আগ থেকে, সে 80-র দশকে যারা শীর্ষ রাজনীতিবিদ ছিলেন, আমি কমপক্ষে 100 জনকে নিজের হাতে তার বাসায় খাবার বেড়ে দিয়ে খাইয়েছি, তা একই টেবিলে। সেখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি ছিল না। আমি অনেককে দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী। আপনি ডক্টর টি করিম সেই অন্তরালের রাজনীতিবিদকে আপন বড় ভাইয়ের মতো জানতেন। তার দুজন সেনাপতি ছিল। একজন সেনাপতির নাম হাবিবুর রহমান হাবিব। আপনি খুশি হয়ে তাকে 1988 থেকে 1992 বাংলাদেশ ছাত্রলীগের প্রেসিডেন্ট বানান। পরবর্তীতে সে বিএনপিতে যোগদান করে এবং পাবনা থেকে নির্বাচনের চেষ্টা করে। এখন সে বিএনপির নির্বাহী কমিটির সদস্য। আরেকটি লিকে ছেলে ছিল, সাফারি পড়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের, যার নাম সোহেল। আমি সেই মাননীয় প্রধানমন্ত্রী, আমি সেই সোহেল মাননীয় প্রধানমন্ত্রী। আপনি জেলে ছিলেন, জেলে আপনাকে চিরকুট পৌঁছে দিতে হতো। আপনি কি এক খবর নিয়েছেন কি কারা আমাকে এই চিরকুট পৌঁছে দেয়? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমার মাথায় হাত বুলিয়ে বেশ কয়েকবার আদর করেছেন। শুধু আপনার পাশে এইভাবে সুটেড বুটেড হয়ে দাঁড়িয়েছি সেরকম কিন্তু নয়। আপনার পাশে এইভাবে দাঁড়িয়েছি এরকম শত শত হয়তো ছবি পাওয়া যাবে, সেটা নয়। আপনি যেদিন 10ই অক্টোবর সচিবালয় ঘেরাও ছিল 1990-এর, সিরাজগঞ্জের ছাত্রনেতা, জাতীয়তাবাদী ছাত্র দলের প্রেসিডেন্ট নজিরুদ্দিন জেহাদ এসেছিল ঢাকায় মরার জন্য 60 জন সহযোগী নিয়ে। নজিরুদ্দিন জেহাদ জানতো সে গুলি খেয়ে মরলে তার লাশটা বাড়িতে পৌঁছাতে হবে। সে বুক পকেটে তার ঠিকানা একটা চিঠি লিখে গিয়েছিল। জেহাদ যখন দৈনিক বাংলা মোড়ে গুলি খায়, আমি তার কাছে ছিলাম। সেখান থেকে ফলো করে, তখন মোবাইল ছিল না, আমরা ঢাকা মেডিকেলে আসি। ঢাকা মেডিকেলে তাকে মৃত ঘোষণা করা হয়, মর্গে লাশ পাঠানো হয়। আমি আমার বন্ধুদের নিয়ে একটা পরিকল্পনা করি, সেটি হলো মেডিকেলের উল্টো দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ, ওইখানে একটি গণ্ডগোল তৈরি করা হবে। একদল গাড়িতে আগুন দিবে,
এবং আরেক দল এসে পুলিশকে বলবে যে তারা জাতীয় পার্টির, তাদের লোকজনকে পিটানো হচ্ছে, আগুন দেওয়া হচ্ছে, পুলিশকে সেখান থেকে সরানো হবে, আমরা এই ফাঁকে লাশ নিয়ে চলে যাব। সেটা আমরা করেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী, যার পরবর্তীতে আপনি এবং বেগম খালেদা জিয়া আপনারা 27 মিনিটের ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে এসেছিলেন এবং মাতৃ স্নেহে আমার মাথায় হাত বুলিয়ে আদর করেছিলেন। কোনো কিছু প্রাপ্তির বিনিময়ে সেটা করিনি মাননীয় প্রধানমন্ত্রী। তখন এরশাদ সাহেবকে আমরা জানতাম স্বৈরাচার, তার এবং তার মন্ত্রীদের বুকে কাঁপন ধরাতে হবে। আজকে বলতে চাই না মাননীয় প্রধানমন্ত্রী, বাট মন্ত্রীদের বুকে কাঁপন কিন্তু ধরিয়েছিলাম। বিনিময়ে কিছুই চাইনি মাননীয় প্রধানমন্ত্রী, একটি কিচ্ছু না, শুধু দেখতে চেয়েছি মাননীয় প্রধানমন্ত্রী। আপনি 30শে নভেম্বর থেকে 30শে অক্টোবর থেকে 2রা নভেম্বর, মনে পড়ে আপনার 90-এ আপনি বাবরি মসজিদ নিয়ে যে গণ্ডগোল হচ্ছিল, সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতিতে কিছু সমস্যা দেখা দিয়েছিল, যেটি সত্যি সত্যি হয়েছিল। আপনি আমাদেরকে নির্দেশ দিলেন যে শাঁখারি বাজার, তাঁতিবাজারে যেন সারা রাত জেগে পাহারা দেওয়া হয়, একজন হিন্দুর গায়েও যেন টাচ না লাগে। জীবনের ঝুঁকি নিয়ে পালন করেছি। আপনি খুশি হয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বাহাবা দিয়েছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী, 26শে নভেম্বর আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন। 11:15টার দিকে বিশাল ছাত্র জমায়েত হচ্ছিল অপরাজেয় বাংলার পাদদেশে। আপনার দুই পাশে দুজন স্ট্যান্ডার্ডারি দেহরক্ষী ছিল, আমার খেয়াল আছে, সাফারি পরা, আমিও সাফারি পরতাম। আপনি সেখানে বক্তব্য দেন এবং কোনো একটা স্লোগানকে নিয়ে সেখানে ভয়ঙ্কর উচ্ছৃঙ্খলতা দেখা দেয়। জীবন বাজি নিয়ে সেখান থেকে আপনাকে গাড়িতে তুলে দেওয়া হয়। ঠিক তার পরের দিন ডক্টর শামসুল আলম মিলন উনি নিহত হন এবং আপনি গ্রেপ্তার হন। কষ্ট হয় যখন দেখি এমন বিপর্যয়ময় সময়ে যারা ছাত্রলীগ করেছে, যারা জীবন বাজি নিয়ে টিকে থাকার লড়াই করেছে, গণতান্ত্রিক সংগ্রাম করেছে, তারা কোথায়? 349 জন আপনি বাদে পার্লামেন্ট মেম্বার, কতজন তাদের ওখানে? যারা ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, বুয়েট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা ছিল, বিভিন্ন হলের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল, বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল, যারা মার খেয়েছে, ইলেকট্রিক শক খেয়েছে, পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। কজনকে আপনি মন্ত্রী বানিয়েছেন? কজনকে আপনি এমপি বানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী? দেয়ার তো আপনার কথা। আপনি কি জানেন তাদের অভিমানের গভীরতা? আজকে লক্ষ্মীপুর 2 আসনে পাপুল 2016-তে, যার এক ভাই আপনার প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের নেতা কুয়েতের, উনিও সেই দলের সাথে ছিলেন, ইনি এসে নগদ টাকায় এমপি হলেন। আপনি কি জিজ্ঞেস করেছেন আপনার সেই কারা কারা এই টাকাটা নিয়েছে, কোথায় গেছে টাকা, কেন এই এমপি পদ বিক্রি হলো, কেন নির্বাচনের আগে কন্ট্রাক্ট হয় এমপি পদের জন্য, মন্ত্রী পদের জন্য? বেয়াদবি নেবেন না মাননীয় প্রধানমন্ত্রী। যে মানুষটা এতবার মৃত্যুর মুখে দাঁড়িয়েছে, যে মানুষটার বয়স আজ 72 বছর 9 মাস 9 দিন, যে মানুষটা এতবার জেল খেটেছে, যে মানুষটা একেবারেই ইয়াং বয়সে তার বাবা মা ভাই ছোট ভাই সবাইকে হারিয়েছে ফ্যামিলির, আপনি কেন আপনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কি করে একজন মাদক ব্যবসায়ী বা তার স্ত্রী এমপি হয়? কি করে এই ধরনের লোক এমপি হয়? কি কারণে নাসাতে যে ছেলেটা জব করে, হ্যাঁ, যে ডাইনামিক, যে আমেরিকা দাবিয়ে বেড়াচ্ছে, কানাডা দাবিয়ে বেড়াচ্ছে, ইউরোপ দাবিয়ে বেড়াচ্ছে, তারা কেন আজকে মন্ত্রিসভায় নেই মাননীয় প্রধানমন্ত্রী? আপনি যাকে পার্লামেন্ট মেম্বার চাচ্ছেন সেই তো পার্লামেন্ট মেম্বার হচ্ছে। আপনি যাকে পার্লামেন্ট মেম্বার চাচ্ছেন সে পার্লামেন্ট মেম্বার হচ্ছে। তাহলে এই মানুষগুলো কি করে পার্লামেন্ট মেম্বার হয় মাননীয় প্রধানমন্ত্রী? মাননীয় প্রধানমন্ত্রী, আমি অনেক দেশে কাজ করার সুযোগ হয়েছে, অনেকের কাছে যাওয়ার সুযোগ হয়েছে, অনেকের নৈকট্য লাভের সুযোগ হয়েছে। সেই নেলসন ম্যান্ডেলার সাথে একসাথে থেকে মাহাথির স্যার পর্যন্ত অনেকের সাথে কাজ করার সুযোগ হয়েছে। বিভিন্ন দেশে দেখেছি রাষ্ট্রনায়ক
যখন পরিবর্তন চান তখন সত্যি সত্যি পরিবর্তন হয়। ইন্দোনেশিয়ার বর্তমান যিনি, উনি মেয়র ছিলেন, ওনার চাচা আমার খুব ভালো বন্ধু। নির্বাচনের আগে আমরা গল্পের ছলে বলছিলাম, আমি যদি তোমাদের রাষ্ট্রপতি হতাম তাহলে 6 মাসে 6 জন মন্ত্রীকে গ্রেপ্তার করে দেখাতাম। সত্যিই গ্রেপ্তার হয়েছে। ইন্দোনেশিয়ায় কোনো সংঘাত নেই। আমি গত 15 বছর যাবৎ দাবাও যাই, এটি ফিলিপিনের একটি শহর। সেখানকার মেয়র আজকে ফিলিপিনের রাষ্ট্রনায়ক। তার কন্যার সাথে আমার একটা সময় ভালো যোগাযোগ ছিল, এখনও আছে কম বেশি। প্রথম নির্বাচনের আগে আমি 19 দিন তাদের সাথে ক্যাম্পেইন করেছি, আমার বুদ্ধি বিবেচনাকে কাজে লাগিয়েছি। দুটো কথা বলেছিলাম, একটি হলো মিন্দানাও দ্বীপে খুব সহজেই 100 বছরের সংঘাত বন্ধ করা যাবে যদি গণতন্ত্র উন্মোচন করে দেওয়া হয়। মিন্দানাওতে সংঘাত নেই। যেই মিন্দানাওতে আমি গেলে, আমি গিয়েছি অনেকবার তাদের সাথে কথা বলার জন্য, আমি গেলে আমার সহকর্মীরা ভাবতো আমি নিহত হব। আমি ভিন্ন ব্যবসার কথা বলে সেখানে যেতাম, কিন্তু আজ মিন্দানাও শান্তির দ্বীপ। যে ফিলিপিনে দিনের বেলা মোবাইল নিয়ে টাকা নিয়ে হাঁটার উপায় ছিল না মাদক ব্যবসায়ীদের কারণে, মাদক সেবীদের কারণে, ছিনতাইয়ের কারণে, আজকে দাবাও শহরেও রাত 2টায় হাঁটতে কোনো সমস্যা হয় না। আমি বছরে 2বার করে যাই। মাত্র 30,000, 30-40 হাজার। এদের বিনিময়ে সারা ফিলিপিনের মানুষ আজকে শান্তির দেশ দেখতে পাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান যে অবস্থা তাতে আপনি দীর্ঘায়ু হবেন এটাই আমরা প্রত্যাশা করি। আপনার সুস্থতা আছে, আপনার মেধা আছে, কিন্তু পরিবর্তন যদি করতে হয় তাহলে আপনাকে উদ্যোগ নিতে হবে। আপনার ডেপুটি হতে হবে এমন যার কলিজা প্রশান্ত মহাসাগরের চাইতে বড়, যার দু চোখে দুটো মহাসাগর আছে। আপনি পারবেন মাননীয় প্রধানমন্ত্রী? আপনি করেন। মাননীয় প্রধানমন্ত্রী, স্বাভাবিক নিয়মে, পৃথিবীর স্বাভাবিক নিয়মে সবাইকে চলে যেতে হবে। ট্রান্সকমের মালিক শ্রদ্ধেয় লতিফুর রহমান সহ কতজন মুরব্বী চলে গেছেন আপনি দেখেন তো, কত কয়েকদিনে, কত 2 মাসে। আপনি অনেককে পছন্দ করেন, অনেককে আবার একটু অপছন্দও করেন, বাট চলে তো গেছে, এটাই তো সত্য। যারা চলে গেছে তারা পৃথিবীর অমোঘ নিয়ম মেনে চলে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমি কেউ থাকবো না পৃথিবীতে, বাট আমরা আমাদের কর্মের মধ্যে থাকতে পারবো, কর্মের মধ্যে বেঁচে থাকবো। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বেঁচে থাকবেন 1000 বছর যদি আপনি আজকে উদ্যোগ নেন। আপনাকে উদ্যোগ নিতে হবে। আপনি নিয়েছিলেন, আপনি শুরু করেছিলেন, কোথায় যেন শুরুর সাথে সাথে আবার থমকে গেল। মাননীয় প্রধানমন্ত্রী, মানুষের প্রত্যাশা অনেক বেশি না? বাংলাদেশের মানুষ পৃথিবীর সবচেয়ে সভ্য মানুষ। আমি বিভিন্ন দেশের আলোচনায় অংশগ্রহণ করলে আমি কি বারবার গর্ব করে বলি যে পৃথিবীতে বাংলাদেশিদের চেয়ে সভ্য মানুষ আর নেই। আমি আমেরিকানদের, ইউরোপিয়ানদের বলি, দেখো তোমার ওখানে কারেন্ট গেলে, রাতের বেলা বিদ্যুৎ চলে গেলে, 1 ঘন্টা বিদ্যুৎ না থাকলে অনেক শপিং মল লুট হয়ে যাবে, অনেক নারী দর্শিতা হবে। বাট আমার দেশে সারা রাত যদি বিদ্যুৎ না থাকে একটি দোকানও চুরি হবে না, একজন নারীও এই কারণে দর্শিতা হবেন না। আমরা যদি এত সভ্য হই, এত ভালো হই, সামান্য গুটি কয়েক মানুষকে কেন আমাদের প্যাট্রোনাইজ করতে হবে? মাননীয় প্রধানমন্ত্রী, 350 আসনের একটি আসন আপনার, বাকি 349 আসনের বিপরীতে আপনার 35,000 যোগ্য ছাত্রলীগের, যাদের রক্তের গ্রুপ ছাত্রলীগ, তারা দীর্ঘদিন যাবৎ ছাত্রলীগ করেছে, এখন আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া গিয়ে বসে আছে মনের কষ্টে, বাংলাদেশে বসে আছে মনের কষ্টে, যারা আওয়ামী লীগ এখন ওভাবে আর করার জায়গা নেই। কারণ পয়সা দিয়ে ইউনিয়ন কমিটি, থানা কমিটি, জেলা কমিটি, সেন্ট্রাল কমিটিতে আসার তাদের সুযোগ নেই। আপনি কি বিশ্বাস করেন যে সত্যি তাই হচ্ছে এখন? আমি প্রোপাগান্ডা চালাচ্ছি না মাননীয় প্রধানমন্ত্রী, আমি যেটি বলছি, আপনার হাতে সুযোগ ছিল গত 12 বছর, সুযোগ শেষ হয়ে যায়নি। আজকে তারা কথা বলেন, মন্ত্রী পরিষদে আমার একাধিক বন্ধু আছে আপনার, যারা অসম্ভব ভদ্র, সৎ। হয়তো বাংলাদেশের জনগণের অনেকেই বিশ্বাস করবেন না, আমি উদাহরণ দিয়ে বলছি, এমন মানুষ মন্ত্রী পরিষদে আছে, সততার কারণে তাকে মন্ত্রণালয় পরিবর্তিত করা হয়েছে। পূর্ত থেকে বনে জঙ্গলে মৎস্য আর পশুপালনে পাঠানো হয়েছে। তাদের কিন্তু কোনো ভয়েস আসে না, তারা সত্যি সত্যি সৎ। সৎ মানুষগুলো আড়ালে, আর যারা গোয়েবেলীয় প্রচার করে, যারা প্রতিদিন আপনার জনপ্রিয়তাকে ক্ষুণ্ণ করে, তাদের ভয়েস অনেক বড়। মাননীয় প্রধানমন্ত্রী, তাদের ভয়েস এত বড়, যেটি আমার কেন যেন মনে হয় আপনার বাবা শ্রদ্ধেয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মোস্তাককে যেভাবে প্রশ্রয় দিয়েছিলেন, তাকে বিশ্বাস করতেন, এবং সেই যখন পরিকল্পিতভাবে
জনপ্রিয়তার জায়গায় হাত দিয়ে তাকে ক্ষতিগ্রস্ত করেছিল। আজকে যারা উল্টাপাল্টা কথা বলে, বাজে কথা বলে, আমার কেন যেন তাদের চেহারা দেখলেই তাই মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী, আমি মৃত্যুকে ভয় পাই না মাননীয় প্রধানমন্ত্রী। আমি আপনাকে মায়ের মতো শ্রদ্ধা করি, আপনাদের দুজনকেই মায়ের মতো শ্রদ্ধা করি। আমার 4টা মা, একজন গর্ভধারিণী, আরেকজন শাশুড়ি বৈবাহিক সূত্রে, আর আপনারা দুজন। বিশ্বাস করুন মাননীয় প্রধানমন্ত্রী, আমাকে মেরে ফেললেও কারো প্রতি আমার শ্রদ্ধা কমবে না। বাট কষ্ট হয় যখন দেখি নষ্ট মানুষগুলো রাজনীতির সুশীতল ছায়ায় এসে ভালো মানুষকে বিতরণ করে। ভালো মানুষগুলো ভয় পায়, লজ্জা পায়, ঘৃণা করে। আজকে হাজারো ভালো মানুষ, লাখো ভালো মানুষ আছে যাদের মাথায় পিস্তল ঠেকিয়ে আপনি অন্যায় করাতে পারবেন না। আমি অন্যায় করাতে পারবো না, কেউ অন্যায় করাতে পারবে না। যাদের যোগ্যতা আছে, যাদের সাহস আছে, যাদের দেশকে দেওয়ার ক্ষমতা আছে। আপনি জানেন মাননীয় প্রধানমন্ত্রী, আমি কাজী শামীম আহসান এই করোনা সংকটে যখন স্বাস্থ্য খাতের সমস্যা, আমি $2.5 থেকে $5 বিলিয়ন সংগ্রহ করে দেওয়ার কথা বলেছিলাম। আমার ফাইলটি এখনো সচিবালয়ে গড়াগড়ি খাচ্ছে। অনেকগুলো মিটিং হয়েছে, এজন্য ধন্যবাদ। বাট কেন গড়াগড়ি খাচ্ছে, কেন আপনার কাছে যায়নি? যদিও আমাকে বলা হয়েছে আপনার কাছে যাবে, তারপর গোয়েন্দা সংস্থাগুলোর কাছে যাবে। আমি তাদের সাথেও কথা বলেছি। 2.5 বিলিয়ন, 20,000 থেকে 50,000 কোটি টাকা। আমি ধনী নই মাননীয় প্রধানমন্ত্রী, আমি 3 বেলা কোনোরকম খেয়ে পড়া মানুষ। ঘাম আর রক্ত পানি করে বিদেশে শ্রম করি। আমরা যারা বিদেশে করে খাই, আমাদের জীবনটা এরকমই মাননীয় প্রধানমন্ত্রী। অনেক কষ্টের জীবন, এক একটি টাকার মূল্য আমাদের কাছে অনেক। তারপরও যেহেতু অনেকে রেসপেক্ট করে, অনেকে এগিয়ে এসছে যে বাংলাদেশের জন্য যদি করতে হয় তুমি বললে আমরা করব। আজকে যদি 20,000 কোটি টাকার সত্যিকারের বাজেট হয়, বাংলাদেশ স্বাস্থ্য খাত বদলে যাবে। বাংলাদেশের একটি মানুষ বিদেশে চিকিৎসার জন্য যেতে হবে না যদি ফ্যাশন করে না যায়। কেন পারছি না মাননীয় প্রধানমন্ত্রী? কেন পারছি না মাননীয় প্রধানমন্ত্রী? কেন অর্থ নিতে গেলে এত চিন্তা করতে হবে? আমায় ক্ষমা করবেন মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে যখন মা হিসাবে জানি তখন প্রত্যাশাও অনেক বেশি। আপনাদের দুজনের কাছেই প্রত্যাশা বেশি। এই মুহূর্তে যেহেতু আপনি রাষ্ট্রনায়ক, আপনি দেশ চালাচ্ছেন 12 বছর, আপনার কাছেই আমাদের বলতে হবে। আপনি বেয়াদবি নেবেন না, ভুল বুঝবেন না। বাংলাদেশকে বদলানো অতি সহজ মাননীয় প্রধানমন্ত্রী। বাংলাদেশের জনপ্রিয়তা, বাংলাদেশের মানুষের কলিজায় স্থান নেওয়া, বাংলাদেশের তাহাজ্জুদের নামাজে মায়েরা কান্না করবে, আপনার অসুস্থতায় রাস্তায় রাস্তায় মানুষজন কাঁদবে, এটি খুব সহজ মাননীয় প্রধানমন্ত্রী। এটি করতে হবে না যে একজন অনেক বড় নেতা তার মৃত্যুর পর বাজে মন্তব্য আসবে আর সে কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চাকরি হারাবে, গ্রেপ্তার হবে মধ্যরাত্রে নারী শিক্ষক। সেটির দরকার হয় না মাননীয় প্রধানমন্ত্রী। সেটি আমরা ক্রিয়েট করি, আমরা ক্রিয়েট করি। আর এইভাবে ক্রিয়েট করে দীর্ঘদিন জোর করে মানুষের শ্রদ্ধা আদায় কি সম্ভব মাননীয় প্রধানমন্ত্রী? আপনি বলেন। আমার মতো একজন সাধারণ মানুষের জন্য অনেক মা, অনেক ভাই, অনেক নামাজি মানুষ ফোন করে বলেন যে আমি নফল রোজা করেছি আপনার জন্য, আপনার জন্য প্রতিটি নামাজের সেজদায় গিয়ে দোয়া করি। মাননীয় প্রধানমন্ত্রী, আজকে বাংলাদেশের মানুষ আপনি আমার চাইতে অনেক ভালো জানেন যে কি পরিমাণ তারা আবেগী। আপনার কঠোরতা দেখতে চাই মাননীয় প্রধানমন্ত্রী। হয় আমাদেরকে মেরে ফেলুন অথবা ওদেরকে। জীবনের কোনো মায়া নেই, এসছে একদিন, চলে যাব। আপনি ওদের ব্যাপারে 0 টলারেন্স নিন মাননীয় প্রধানমন্ত্রী। আইন করতে হবে না। আপনি যদি 0 টলারেন্স নেন এবং আপনি যদি ওদের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা নেন, তাহলে বাংলাদেশ যে কিভাবে বদলে যাবে, কত দ্রুত বদলে যাবে, আমরা কেউ কল্পনায় ভাবতে পারি না মাননীয় প্রধানমন্ত্রী। সময় এটা। আমি আপনার কাছে করজোড়ে মিনতি করছি, আপনি দয়া করে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ গ্রহণ করুন। যদি সামান্য একটি মন্তব্যের জন্য একটি মানুষ জেলে যেতে পারে মধ্যরাত্রে,
তাহলে হাজার কোটি টাকা লোপাটের জন্য কেন তাদেরকে মন্ত্রণালয় বদল করা হবে, কেন তাদেরকে ভিন্ন জায়গায় পোস্টেড করা হবে, কেন তারা দিনের বেলা কোমরে দড়ি দিয়ে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করতে পারবে না? আপনি ক্ষমতা দিয়ে দেখুন পুলিশকে। ভিন দেশ থেকে পুলিশ আমদানি করার দরকার নেই, আমাদের দেশের পুলিশের জন্য যথেষ্ট। আমি পুলিশের সক্ষমতা, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা সম্পর্কে জানি মাননীয় প্রধানমন্ত্রী। আপনি আমায় ক্ষমা করবেন। বাংলাদেশকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি, আপনাদেরকে ভালোবাসি, কোনো স্বার্থ বা কোনো কিছু নেওয়ার জন্য নয়, কোনো কিছু চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের জন্য করার বিপরীতে যেন কখনো কোনো কিছু না নেওয়ান। যা চাই সেটা বাংলাদেশের ভালোর জন্য চাই। আমরা 18 কোটি মানুষ বাংলাদেশের ভালাই দেখতে চাই। দল, মত, ধর্ম নির্বিশেষে আমরা বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের ভালো দেখতে চাই। আর বাংলাদেশের ভালো দেখতে হলে দুর্নীতিবাজদের গলা টিপে ধরতেই হবে, চোর চোট্টাদের গলা টিপে ধরতে হবে, মাদক ব্যবসায়ীদের পিষে ফেলতে হবে। ভেজাল খাদ্য, ভেজাল ঔষধ যারা নির্মাণ করে, প্রস্তুত করে, বিপণন করে, তাদেরকে সর্বোচ্চ যা করা উচিত তাই করতে হবে। ঘুষ দুর্নীতি বন্ধ করতে লম্বা সময়ের প্রয়োজন নেই। ঘুষ দুর্নীতি বন্ধের জন্য খুব সংক্ষিপ্ত সময়ের প্রয়োজন। আজকে উদ্যোগ নিন, কালকে দেখবেন সুন্দরবনের বাঘের ভয় এড়িয়ে সুন্দরবনের ভিতর থেকে পালাচ্ছে। মায়ানমারের যেভাবে রোহিঙ্গারা পালায়, নৌকার পাটাতনের নিচে ঢুকে কুলাঙ্গাররা পালাবে বাংলাদেশ থেকে। প্লিজ আমায় ক্ষমা করবেন, আমায় ভুল বুঝবেন না। বন্দুক যুদ্ধ ওদের সাথে হতে হবে মাননীয় প্রধানমন্ত্রী। একটা রেপ করলে, দর্শন করলে যদি বন্দুক যুদ্ধ হয়, তাহলে দেশটাকে যারা দর্শন করছে তাদের সাথে কেন বন্দুক যুদ্ধ হবে না মাননীয় প্রধানমন্ত্রী? আমি আপনার সন্তান, আমাকে বলতে হবে আপনাকে। আপনি আমায় ক্ষমা করবেন। কোনো কিছুতে প্রলুব্ধ হয়ে নয়, কোনো কিছুতে প্রাপ্তির আশায় নয়, এই মুহূর্তে আপনাকে উদ্দেশ্য করে বলার মতো সাহস মানুষ হারিয়ে ফেলেছে ভয়ে। হয়তো আমি বাংলাদেশের অভ্যন্তরে থাকলে আমিও এই কথাগুলো বলতাম না, ভয় পেতাম। আমি আপনাকে আবার অনুরোধ করছি, দোহাই মা, দেশটা আমাদের সবার। আমি আপনি হয়তো থাকবো না, আগামী প্রজন্ম যেন সুন্দর বাংলাদেশ পায়। আজকে যারা আমার লাইভটি শুনলেন এবং ভবিষ্যতে যারা শুনবেন, সবাইকে অনুরোধ করছি, যদি আমার কথাগুলো আপনাদের মনে হয় যে বাংলাদেশের জন্য কাজে দিবে, বাংলাদেশের প্রতি মমত্ববোধ জাগাতে কাজে দিবে, তাহলে আপনারা শেয়ার করবেন, আপনারা বেশি বেশি শেয়ার করবেন এবং আপনারা নিজেদেরকে তৈরি করবেন এমন একটা লড়াইয়ের জন্য যে লড়াইটায় আমাদের ধর্মীয় বা দলীয় কোনো মতভেদ থাকবে না। আমাদের মতভেদ থাকবে দুর্নীতিবাজ, মাদক ব্যবসায়ী এবং খাদ্য এবং ঔষধে ভেজাল দানকারীদের বিরুদ্ধে। আমরা ইনশাআল্লাহ বিজয়ী হব। সবাই দোয়া করবেন। আমার কথাগুলোর মধ্যে যদি কোনো অন্যায় থেকে থাকে, ভুল থেকে থাকে, আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করে দিবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।